এ আমি কি করব রতন, করবে তো তোমরা, তুমি আর অবিনাশ বাবু মিলে। আমি শুধু অভিনয় করে যাব। আমি আর অবিনাশবাবু কি করে থেকে টাকা বের করব? ব্যাপারটা ঠিক বুঝলাম না খগেনদা। এত সাধারণ কথাটাকে বুঝতে পারছো না? আমি গুরুতর শরীর খারাপের বাহানা করে যাব, আর তুমি ডাক্তার হিসেবে গোপালকে বলবে যে আমার চিকিৎসায় অনেক টাকা লাগবে। সে তো আমি আগেই বলেছি তোমার কথা মতো, কিন্তু এরপর? তুমি অবিনাশবাবুর কান ভাঙিয়ে গোপালকে চাপ দিয়ে ওর থেকে টাকা আদায় করবার জন্য চাপ দাও। গোপালকে এতটাই মানসিক চাপ দিতে হবে যাতে ও সর্বত্র বেচে আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে বাধ্য হয়। খগেনদা, তোমাকে মানতেই হবে, তোমার যা বুদ্ধি, এমন বুদ্ধি নিয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী হলে সেই দেশ খুব তাড়াতাড়ি কম সময়ে উন্নত হয়ে যাবে। অবিনাশবাবু বাড়িতে আছেন? আরে রতন, এসো এসো। অবিনাশবাবু, খগেনদার অসুস্থতা নিয়ে আপনার সাথে আলোচনা করতে এসেছি। নিশ্চয়ই রতন, বলো খগেনকে দ্রুত সুস্থ করবার কি নিদান আছে তোমার কাছে? অবিনাশবাবু, আমি আগেও বলেছি যে খগেনদার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, কারণ উনি ভীষণ গুরুতরভাবে চোট পেয়েছে। ওনার চিকিৎসা খরচা সাপেক্ষ, মানে অনেক টাকা প্রয়োজন হবে ওনার চিকিৎসা করাতে। বুঝতে পেরেছি রতন, তুমি সেই কথা সেদিনও বলেছিলে গোপালের সামনে। খগেনের পরিবারের সে সামর্থ্য নেই যে খগেনের উচ্চ চিকিৎসার জন্য টাকা খরচ করবে। বলছিলাম কি অবিনাশবাবু, দেখুন, গোপালদা খগেনকে মেরেছে, যার জন্যই আজকে খগেনদা গুরুতর অসুস্থ হয়ে আছে। আমার মতে এখন গোপালদাকে খগেনদার চিকিৎসার সমস্ত খরচা ওঠাতে হবে। তুমি ঠিকই বলেছ রতন, আমি সেভাবে ভাবিনি কথাটা। গোপাল যখন খগেনকে মেরে ওর এই হাল করেছে, তাহলে গোপালকেই খগেনের সমস্ত চিকিৎসার খরচা দিতে হবে। অবিনাশবাবু, আপনি গ্রামের মোড়ল, তাই আপনি গোপালদাকে এই কথাটা বললে ভালো হয়। আপনার সাথে না হয় আমিও থাকবো। বেশ বেশ রতন, তুমি আজকে সন্ধেবেলায় গোপাল এবং খগেনের মেয়ে পূজাকে আমার এখানে আসবার সংবাদ দিও। আমি তখনই গোপালকে যা বলবার বলবো। যাক, অবিনাশবাবুর কান ভাঙিয়ে শেষমেশ গোপালদার থেকে টাকা বের করবার রাস্তা বের করলাম। অবিনাশবাবু, আপনি আমাদের সংবাদ পাঠিয়েছেন আপনার বাড়ি আসবার জন্য। আহ, আমি আমার এখানে তোমাদের সকলকে ডেকেছি খগেনের অসুস্থতার বিষয় নিয়ে আলোচনা করতে। বলুন অবিনাশবাবু, আমার কি করণীয় আছে? গোপালদা, যা করণীয় তোমাকেই করতে হবে। বুঝলাম না রতন, তুমি কি বলতে চাইছো? দেখো গোপাল, তুমি খগেনকে মেরেছ এবং তোমার মারের আঘাতে খগেন গুরুতর অসুস্থ হয়ে যায়। এটা তুমি মানছো তো? হ্যাঁ অবিনাশবাবু, আমি স্বীকার করছি যে খগেনকে আমি মেরেছিলাম, আর এই কথাও বলেছি যে খগেন আমাকে প্রচণ্ড গালাগালি করে এবং সে প্রথম আমার গায়ে হাত তোলে, তাই আমি রাগ সামলাতে না পেরে ওকে দুঘা দিই। গোপালদা, সেজন্য তুমি এমনভাবে খগেনদাকে মারতে পারো না যাতে ও গুরুতর অসুস্থ হয়ে যায়। গোপাল, যা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু এখন খগেনকে তো সুস্থ করতে হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন অবিনাশবাবু। খগেনের সুস্থ হওয়ার জন্য তার চিকিৎসার প্রয়োজন, এবং সেই চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হবে। যেহেতু তোমার মারের আঘাত লেগে খগেন অসুস্থ হয়েছে, তাই ওর সমস্ত চিকিৎসার ভার তোমাকে নিতে হবে। আপনি কি বলছেন অবিনাশবাবু? আমি মানছি আমার মারের চোটে খগেন অসুস্থ হয়েছে, কিন্তু তার জন্য খগেনের সমস্ত চিকিৎসার খরচা আমি কি করে সামলাবো বলুন তো? আমার তো সেই সামর্থ্য নেই। যখন খগেন তাকে মেরেছিলে তখন সেই কথা চিন্তা করনি? এখন এসব কথা বলে কোনো লাভ নেই। খগেনদার দ্রুত চিকিৎসা না করাতে পারলে ওর মৃত্যুও হয়ে যেতে পারে। তখন কিন্তু সারা জীবন তোমাকে জেলে কাটাতে হবে, ভেবে দেখো। আপনারা একটু শান্ত হন বলছি, এত উত্তেজিত হবেন না। বাবার অসুস্থতার কারণ নিয়ে আমি আর মা ভীষণ চিন্তিত, তাই আপনারা ঠান্ডা মাথায় এর একটা নিদান বের করুন। অবিনাশবাবু, বলছিলাম,
আমার ঝালমুড়ি আর কষা মাংসের ব্যবসা আরও জোরদার করব এবং যা টাকা আসবে আমি সব খগেনকে দেব ওর উন্নত মানের চিকিৎসার জন্য। বেশ বেশ গোপাল, আমি খুশি হলাম তোমার এই সিদ্ধান্তে। গোপাল কাকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বিপদের দিনে তুমি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, তার জন্য আমরা কৃতজ্ঞ। এইবার তীর নিশানায় লেগেছে। আমি আর খগেনদা মিলে যা পরিকল্পনা করেছি সেটা এখন বাস্তবায়ন হতে চলেছে। গিয়ে খগেনদাকে খবরটা দিতে হবে। গোপাল কাকা, তোমার অনেক চাপ হয়ে গেছে না? না রে পূজা, চাপ কিসের? গোপাল কাকু, আমি জানি বাবার চিকিৎসার সমস্ত খরচা তোমার কাঁধে এসেছে, তাই এই নিয়ে তুমি মনে মনে খুব চিন্তিত। পূজা, তুই এ নিয়ে ভাবিস না। আসলে ভুলটাও তো আমার দ্বারাই হয়েছে না, তার তো সংশোধন করতে হবে, তাই না? আমি জানি তুমি ইচ্ছাকৃত এই কাজ করনি। আমার বাবার স্বভাব আমি জানি। বাবা নিশ্চয়ই তোমাকে উল্টোপাল্টা বলেছে, যেটা তুমি সহ্য করতে পারোনি, আর রাগের মাথায় তুমি বাবাকে আঘাত করেছো। পূজা, তুমি বয়সে এত ছোট হয়েও কি করে এত বুদ্ধি রাখো? অনেক বড় মানুষও তোমার মতো করে ভাবতে এবং চিন্তা করতে অক্ষম, আর সেখানে তুমি এই ছোট বয়সে কত পরিণত। না না গোপাল কাকা, তেমনটা নয়। আসলে আমি আর মা দুজনেই বাবার স্বভাব নিয়ে ওয়াকিবহল। আর আমি তো তোমাকেও চিনি গোপাল কাকা, তুমি সেই ধরনের মানুষ নও। তুমি কখনো কারো কোনো ক্ষতি করো না। বাহ পূজা, সত্যি আমি খুশি হলাম তোমার এই কথাগুলো শুনে। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি যাতে সে সব সময় তোমাকে খুশি রাখে। গোপাল কাকা, আমিও ওপরওয়ালার কাছে তোমার জন্য এটাই প্রার্থনা করি, যাতে তুমি সমস্ত দুশ্চিন্তা আর দুর্ভোগ কাটিয়ে উঠতে পারো। বেশ বেশ, একটু ঝালমুড়ি আর কষা মাংস দেব তোকে। ধন্যবাদ গোপাল কাকু, তবে আজ নয়। যেদিন তোমার সমস্যার সমাধান হবে সেদিন ঠিক আমি তোমার দোকান থেকে ঝালমুড়ি আর কষা মাংস খাবো। ও গোপাল কাকা, আরেকটা কথা, আমি রতন কাকুর সঙ্গে দেখা করে একবার বাবার চিকিৎসার খরচটা যদি কম করা যায় সেই বিষয় নিয়ে ওনাকে অনুরোধ করব। এই রতন, বাড়িতে আছো? ও খগেনদা, আসুন আসুন। এই রতন, তোমার সাথে যুক্তি করতে এসেছি, বুঝেছো, যাতে গোপালের থেকে বেশ মাল করি আদায় করতে পারি। খগেনদা, খেলা জমে গেছে, আমাদের পরিকল্পনা মতো সবকিছু হচ্ছে। এত হাসাহাসি হচ্ছে, ভেতরে কিছু একটা ব্যাপার আছে। গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে বাবাও আছে। একটা কাজ করি, আড়ালে কান পেতে শুনি। বাবা এখানে রতনদার কাছে কি করছে? বাবাকে তো সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে, তার মানে বাবা সবটাই মিথ্যে বলে গোপাল কাকুকে ঠকাচ্ছে। বাবার সঙ্গে রতন কাকুও যুক্ত আছে। উনাদের মধ্যে কথা শোনার চেষ্টা করি তো। খগেনদা, তোমার বুদ্ধি আর অভিনয়ের প্রশংসা করতেই হয়। এমন ফাঁদে তুমি গোপালদাকে ফেলেছো যে ওকে যেভাবেই হোক চিকিৎসার নামে তোমাকে টাকা দিতেই হবে। বলছি কি, আর অসুস্থ থাকবার অভিনয় করে শুয়ে থাকতে পারছিলাম না, তাই লোকচক্ষুর আড়ালে তোমার সাথে একটু যুক্তি করতে এলাম। গোপালের থেকে টাকা পেলে তোমার অংশ তুমি পেয়ে যাবে, বুঝলে? ঠিক আছে রতনদা, এই ফাঁকে কিছু টাকার রোজগার হয়ে যাবে।